গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ। আমার প্রত্যেক দিন সকাল শুরু হয় 4টে থেকে 4:30-র মধ্যে। অনেকেই ভাবেন যে এত সকাল সকাল ওঠার কি প্রয়োজন আছে। আসলে সকাল সকাল উঠে যদি 10টা থেকে 11টার মধ্যে রান্নাঘরের পাট চুকিয়ে দেওয়া যায়, তাহলে সারাটা দিন অন্যান্য কাজ করবার অনেকটা সময় পাওয়া যায়। শুধু যে রান্নাঘরে কাজ থাকে তা তো একেবারেই নয়। রান্নাঘর ছাড়া বা রান্না সংক্রান্ত ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে একটা সংসারে। থাকি আমরা দুজন, আমি আর আমার ছেলে। তবে দুজনের কাজও যেমন, 5জন থাকলে 5জনের কাজও কিন্তু মোটামুটি একই হয়। শুধুমাত্র রান্নার পরিমাণটা একটু বেশি হয়, আর দুজনে থাকলে রান্নার পরিমাণটা একটু কম হয়। দোকান করা, বাজার করা, জামা কাপড় কাচা, জামা কাপড় মেলা, সেগুলো তোলা, ভাঁজ করা, সমস্ত কাজও কিন্তু দুজনেরও যা, আবার 5জনেরও তাই। তবে হ্যাঁ, 5জন মানুষ থাকলে অবশ্যই একটু হাতে হাতে একে অপরে করে দেন, কিন্তু দুজন থাকলে সবটা কাজ নিজেকেই সামলাতে হয়। ছেলে মোটামুটি ছেলের নিজের ঘরটা গুছিয়ে নেয়, ঘুম থেকে উঠে বিছানাটাও তুলে নেয়, আবার যদি এক্সট্রা কোনো কাজ করবার থাকে টুকটাক সেটাও করে নেয়। কিন্তু এর বাইরে বেশিরভাগটা আমাকেই সামলাতে হয়। সকাল সকাল উঠে ছেলে অফিসে যাবে বলে টিফিন তৈরি করছি। আজকে ওকে দেব জিরা রাইস আর তার সাথে পালক চিকেন। জিরা রাইস বানাবো বলে 1 কাপ পরিমাণে বাসমতি চাল বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল সবসময় 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে ধুয়ে নেওয়া চালটাকে ঢেলে রেখে দিলাম, যাতে চালটা ভিজে যায় আর ঝরঝরে হয়ে যায়। অপরদিকে পালক চিকেন বানাবার জন্য চিকেনটা কেটে নেব। আমি কিছুটা পরিমাণ বোনলেস চিকেনের ব্রেস্টের পিস নর্মাল ফ্রিজে রাখি, সবসময় ডিপ ফ্রিজে রাখি না। আর নর্মাল ফ্রিজে যদি 2 দিন বা 3 দিন রাখা হয়, তাহলে দেখবেন চিকেনটা বেশ একটু নরম হয়ে যায়, মানে চিকেনটা খুব একটা শক্ত থাকে না। আর সেই চিকেন রান্না করতে কিন্তু সময়ও কম লাগে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিকেনের ব্রেস্টের পিস, আর মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। তবে সবসময় আমি যে কোনো সবজি হোক বা মাছ মাংস কাটার আগে আমার ছুরিগুলোকে ভালো করে ধার দিয়ে নিই। যেমন আমরা ছোটোবেলায় করতাম না, পেন্সিল দিয়ে আঁকার আগে পেন্সিলগুলোকে শার্পনার দিয়ে শার্প করে নিতাম, ঠিক সেরকমই ছুরি দিয়ে কাটবার আগে শার্পনার দিয়ে শার্প করে নিলে কিন্তু খুব ভালো কাটা যায়। আর এই শার্পনারটাও আমি কিনেছি হোম সেন্টার থেকে। কেউ একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে আমি এই শার্পনারটা কোথা থেকে কিনেছি। আপনারা হোম সেন্টারে বা অনলাইন থেকে কিন্তু শার্পনার অবশ্যই কিনতে পারেন। আমার আবার একটু ধোয়াধুয়ির বাতিক আছে। এই যেমন মাংসটা কাটলাম, সাথে সাথেই কিন্তু আমি হাতও ধুই, আর তার সাথে যেটা দিয়ে কাটা হয় সেটাও ধুয়ে নিই। আর যেটার ওপরে কাটা হয় সেটাকেও কাজ মিটে গেলে ধুয়ে মুছে রেখে দেব, যাতে পরবর্তীতে আমার কাজ করতে সুবিধা হয়। চিকেনের টুকরো তো কাটা হয়ে গেল, আর খুব বেশি বড় সাইজ করেও কাটিনি, আবার খুব বেশি ছোট সাইজ করেও কিন্তু কাটিনি। এবারে ম্যারিনেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে নেওয়ার পর যে চপিং বোর্ডটার উপরে আমি রেখে চিকেনের টুকরোগুলো করলাম, মানে চিকেনটা কাটলাম, সেই চপিং বোর্ডটাকেও ধুয়ে মুছে নেব। আমি যেহেতু একা মানুষ, আমার যেহেতু সেরকমভাবে সাহায্য করবার কেউ নেই, তাই আমি সাথে সাথে কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। চপিং বোর্ডটা ধুয়ে নেওয়ার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার একটু ধোয়া এবং মোছার কিন্তু বাতিক আছে, আপনারা এটা মাঝে মধ্যেই লক্ষ্য করবেন। তবে ওই যে যে জামা পরে থাকি সেই জামায় খুব একটা কিন্তু হাত মুছি না। অনেকে আছে যে সেই জামায় হাত মুছে মুছে সেই জামাটাকে ভিজিয়ে ফেলেন। এই অভ্যেসটা না করাই ভালো। সবসময় হাতে যদি একটা নরম টাওয়েল রাখা যায়, তাহলে সেই টাওয়েলটা ভিজুক, সেই টাওয়েলটা নষ্ট হোক, কিন্তু নিজের সুন্দর জামাটা যেন নষ্ট না হয়। যাকে
চিকেনের ব্রেস্টের পিসের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আপনারা চাইলে রেডিমেড আদা রসুন বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘরে তৈরি করা আদা রসুন বাটারও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 5-10 রেখে দেব। যেহেতু আমি এই চিকেনের ব্রেস্টের পিসটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, মোটামুটি এই পিসটা সেদ্ধ হতে সময় লাগবে 15 মিনিট। যদি ফ্রেশ পিস হয় তাহলে দেখবেন সেই চিকেনের ব্রেস্টের পিসগুলো বা বোনলেস পিসগুলো সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে, আর সেগুলো সেদ্ধ হওয়ার পরও খেতে গেলে দেখবেন বেশ একটু কেমন যেন শক্ত শক্ত লাগে। বাজার থেকে চিকেন কিনে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যদি আপনারা 1-2 দিন নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু চিকেন নষ্ট হয় না। তবে বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। পালক চিকেন বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার, আর তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আবার শুধু ঘিয়েরও ব্যবহার করতে পারেন বাটার না দিলে। তবে বাটার দিলে তার মধ্যে যদি রসুন ব্যবহার করা হয় গন্ধটা ভীষণ ভালো হয় এবং স্বাদ তো অবশ্যই ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব। বাটার দিলে একরকম স্বাদ এবং গন্ধ হবে, ঘি ব্যবহার করলে তার স্বাদ এবং গন্ধ আর একরকম হবে, আবার তেল ব্যবহার করলে তার স্বাদ এবং গন্ধও কিন্তু অন্যরকম হবে। যাই হোক, রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার একেবারে প্রয়োজন নেই। হয়তো আপনারা ভাববেন সেদ্ধ হবে কি, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হবে। তবে যদি বাজার থেকে এনেই সাথে সাথে রান্না করেন তাহলে সেদ্ধ হতে একটু সময় কম লাগে। দেখুন আমার কিন্তু চিকেনের টুকরোগুলোকে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিতে আপনারা কিন্তু বাটারের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই যে পালক চিকেন বানাবো তার গ্রেভিটা কিন্তু অলরেডি আমার দিন 10 আগে তৈরি করা ছিল। ওই যে মিল প্ল্যানিংয়ে আমি তৈরি করে রেখেছিলাম পালং শাক এনে, ওইভাবে যদি আপনারা আগে থাকতে হাফ ডান করে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে দেখবেন যে সমস্ত মানুষদের অফিসের টিফিন দিতে হয় বা স্কুল কলেজের টিফিন দিতে হয়, মানে লাঞ্চ বক্স প্যাক করতে হয়, তাদের কিন্তু ভারী সুবিধা হয়। আমি এইভাবে সবসময় চেষ্টা করি, কারণ একটা সময় আমিও তো ওয়ার্কিং ছিলাম, তখন আমি ইউটিউবার ছিলাম না, তখন আমিও ছিলাম স্কুল টিচার, ওয়ার্কিং লেডি। দিল্লিতে যখন থাকতাম স্কুলে জব করতাম, সেই সময় ছেলেও স্কুলে যেত, আমিও স্কুলে যেতাম, আবার ছেলের বাবাও অফিসে যেত। তবে ছেলের বাবা যদি আউট অফ স্টেশন থাকতো তাহলে আমাকে ঠিক এইভাবেই কিন্তু ম্যানেজ করতে হতো। পালং শাকের গ্রেভিটা আমি দিয়ে দিলাম চিকেন ভাজা তেলের মধ্যে, আর আগেই বাটারের মধ্যে আমরা রসুন ফোড়ন দিয়েছি, তার জন্য গন্ধটাও অসম্ভব ভালো হবে। আর মাংসের টুকরোগুলো ভাজার পর তার থেকে তো বেশ সুন্দর একটা জুস বেরিয়েছে, আর সেই জুসটা আবার পালং শাকের গ্রেভির মধ্যে কিন্তু মিশে যাবে, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ একটু দিয়ে দিলাম, কারণ সেই সময় পালং শাক সেদ্ধ করবার সময়তে লবণ অবশ্যই দিয়েছিলাম, কিন্তু যখন রান্না করবেন সেই সময় লবণ এবং মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। তবে আমি অবশ্য এই ধরনের রান্নাতে খুব একটা মিষ্টির ব্যবহার করি না। নর্থ ইন্ডিয়ান খাবারে যদি মিষ্টি ব্যবহার করি তাহলে সেটা ছেলে খুব একটা পছন্দ করে না, আর নর্থ ইন্ডিয়ান খাবার ছেলের ভারী পছন্দ। যে পাত্রে পালং শাকের গ্রেভিটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এক এক সময় গরম জল ব্যবহার করি, তবে সব সময় গরম জল
যদি না থাকে তাহলে মাইক্রোওভেনে একটু জল গরম করে নিই। গ্রেভিটা বেশ একটু ফুটে গেলে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এরপরে এই পালং শাক দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই গ্রেভিটা কিভাবে আমি বানিয়েছিলাম সেই রেসিপিটা যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা মানে যারা দেখেননি তারা অনেকেই আবার বলেন যে তন্নি তুমি এটা যে করে রেখেছো, কবে করেছো সেই ভিডিও তো আমি দেখিনি আর আমি তো জানি না। তাই তাদের জন্য বলছি আমি নেক্সট আবারও এই রকম মিল প্ল্যানিং আপনাদের সঙ্গে শেয়ার করব। হয় আপনারা সেই সময় দেখে নেবেন, আর তা না হলে আগে যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাও আপনারা চেক করে নিতে পারেন। চিকেনটা দেওয়ার পর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে ধীরে ধীরে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অন্য একটা বার্নারে চাপিয়ে দিলাম আর ছোট বার্নারে চাপালাম। এদিকে আমি বানিয়ে নিচ্ছি জিরা রাইসটা। জিরা রাইস আমি সবসময় ঘি দিয়েই বানাই। ঘি দিয়ে বানালে তার স্বাদ এবং গন্ধ কিন্তু বেশি ভালো হয়। তবে যারা ঘি পছন্দ করেন না তারা অবশ্যই সাদা তেলের ব্যবহার করতেই পারেন। বাটার দিয়ে কখনোই জিরা রাইস করবেন না, ভালো লাগে না। অন্তত পার্সোনালি আমাদের তো ভালো লাগে না। 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে একটু ফোড়ন দেব। তবে ফোড়নে ব্যবহার করব হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো স্টার অ্যানিস, একটা বড় এলাচ আর 3-4টে লবঙ্গ। বড় এলাচ যদি জিরা রাইসে ব্যবহার করা হয় গন্ধটা খুব ভালো হয়। আর অবশ্যই বড় এলাচটাকে একটু থেতো করে দেব। বাকি লবঙ্গ এবং স্টার অ্যানিসটা গোটা গোটাই থাকবে। এই যে ঘিয়ের মধ্যে ফোড়ন দেব না, তাতেই সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই জলের মধ্যে তো ফ্লেভার আসবেই, মানে যখন আমরা ভাতটা বানাবো ফ্লেভার তো এসেই যাবে। যাই হোক আমি মশলাগুলো এক জায়গায় করে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ততক্ষণে ঘিটা আগে গরম হোক। তবে তেজপাতার ব্যবহার করি না, কখনো কখনো অবশ্য করি। আর এর মধ্যে চাইলে আপনারা পেঁয়াজ কুচিরও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকে আর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না। So we'll make room for something new. So I'm not little anymore. I'll always need you. And I know the memories are with me, even when I've grown to a place of my own. ফোড়নের থেকে বেশ সুন্দর একটু গন্ধ বেরোলে এর মধ্যে যে চালটা আমরা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দেব। কখনোই চাল ভিজিয়ে রাখবেন না। চাল যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে ভাত ঝরঝরে হয় না, বিশেষ করে ফ্রাইড রাইস, জিরা রাইসের ক্ষেত্রে। সবসময় চাল ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রাখবেন, দেখবেন চালটা ঝরঝরে হয়ে ভিজে যাবে। দেখুন চালটা কিন্তু আমার একদম ঝরঝরে আছে। এবারে আমি মিনিট 2-3 চালটাকে ভেজে নেব। Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. And this is where Dad's garden grows. চালটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। চাইলে আপনারা গরম জলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 কাপ চালের জন্য আমি 2 কাপের থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করব। পুরোপুরি 2 কাপ জল দিচ্ছি না, কারণ ঢাকা দিয়ে ভাতটা তো আমাদের তৈরি হবে। জলের পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে আবার ভাত একটু গলে গলে যাবে। তাই 2 কাপ পুরোপুরি জল না দিয়ে সামান্য একটু কম জল দেবেন, জাস্ট অল্প একটু কম জল দেবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম।
এবারে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি জিরা রাইসটাকে হতে দেব। অন্য একটা বার্নারে আমি শিফট করে দেব। আর এই রান্নাগুলো হতে হতে আমি হাতে হাতে অন্যান্য কাজকর্মগুলো কিন্তু করতে থাকি, যেমন গ্যাস বার্নার ক্লিন করা, কিচেন স্ল্যাব ক্লিন করা, কিচেন স্ল্যাবের যে ওয়ালটা থাকে সেই ওয়ালটাকেও ক্লিন করা। এই টুকটাক কাজগুলো হাতে হাতে যদি করা হয় তাহলে একবারে রান্নাঘরের সমস্ত কাজ সেরে কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। তা না হলে আবার রান্নাঘরে এসে দ্বিতীয়বার করে সেই সমস্ত কাজগুলোকে করতে হয়। দেখুন আমাদের পালক চিকেন কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। I'm not alone. You're always home. You're always home to me. So we'll make room. তবে একটু ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করব। আমাকে বর্ণালী অনেকবার জিজ্ঞেস করেছে যে তন্নি ফ্রেশ ক্রিম একবার ওপেন করার পর, মানে ফ্রেশ ক্রিমের এই ডাব্বাটা ওপেন করার পর কিভাবে বেশ কয়েকদিন ভালো রাখা যায়। ফ্রেশ ক্রিমের ডাব্বা যদি একবার ওপেন করা হয় তাহলে সাথে সাথেই তো সেটা শেষ হয়ে যায় না, সেটা যাতে নেক্সট টাইম ইউজ করা যায়, মানে এক সপ্তাহ পরও ইউজ করা যায়, তার জন্য কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে আপনারা সেই ডাব্বাটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন ইউজ করবেন তখন আবার ডিপ ফ্রিজ থেকে বের করে মোটামুটি মিনিট 10 আপনারা নর্মাল টেম্পারেচারে এনে তারপরে রান্নাতে ইউজ করে আবার সেই ডাব্বাটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন। তবে ফ্রেশ ক্রিমের ডাব্বাটাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরেই আপনারা ডিপ ফ্রিজে স্টোর করবেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। অপরদিকে ডিশওয়াশার থেকে বাসনগুলো পিয়া আমাকে এক এক করে বের করে দিচ্ছে, মানে যে বাসনগুলো মাজা হয়ে গেছে সেগুলো আমি জায়গা মতন সেট করে রাখছি। ওই যে বললাম সাথে সাথে যদি কাজগুলো করে নিই, মানে রান্না করার সাথে সাথে যদি কাজগুলো করে নেওয়া হয় তাহলে আমাকে আবার দ্বিতীয়বার রান্নাঘরে ঢুকতে হবে না। রান্নাঘর থেকে যদি একবার ছুটি পাই তাহলে অন্যান্য জায়গায় তো আবার এনগেজ হয়ে যাব, যেমন জামাকাপড় মেলা, জামাকাপড় তোলা, জামাকাপড় ইস্ত্রি করা, ঠাকুর ঘরের কিছু কাজকর্ম থাকে, এছাড়া এডিটিং, বাজার, দোকান, কত কিছু। যাকে গোছানো গাছানো করি, তারপরে আবার ব্রেকফাস্টটা বানাবো। That is new. Guess I tend to hold on too strong, but you're always home. You're always home to me. Up those gray stay wooden stairs, me and Jess play pretend, time traveling, company around the table, seat by the windows where I learned piano, and I'm scared things change too quickly. The time tales from mom sing loud in my heart, and I know I'm not alone. You're always home. You're always. জিরা রাইসটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের জিরা রাইস কেমন ঝরঝরে হয়েছে। দেখুন একদম ঝরঝরে জিরা রাইস কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা ভাত আলাদা আলাদা আছে। মাপে জল দিলে আর চাল যদি ভিজিয়ে না রাখা হয়, চাল যদি ধুয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন ফ্রাইড রাইস, জিরা রাইস বা যে কোনো রকমের রাইস যদি আপনারা বানাতে চান তাহলে একদম এরকম ঝরঝরে রাইস তৈরি হবে। Even when I've grown
love you forever. You're always home. You're always home to me. দু একদিন পিয়া ম্যাডামের হাতে আমার বাসনপত্রগুলো গোছানোর দায়িত্ব দিয়েছিলাম, তবে দায়িত্বটা দিয়ে দেখছি এদিককার বাসন ওদিকে, ওদিককার বাসন এদিকে হয়ে যাচ্ছে। তাই আজকে নিজেই গুছিয়ে রাখছি। দেখিয়ে যদিও দিই না কেন, উল্টো পাল্টা জায়গায় রাখবেই। নিজের কাজ আমার মনে হয় নিজেই যতটা সুন্দরভাবে করা যায়, অন্য কেউ কিন্তু সেই কাজটা ঠিক মতন করে দেয় না। আর জায়গার জিনিস জায়গায় যদি না থাকে তাহলে আমার আবার ভীষণ অসুবিধা হয়। আমার মনে হয় এই রকম অসুবিধা অনেকেরই হয় যদি জায়গার জিনিস জায়গায় না থাকে। রান্না করতে করতে আমার রান্নাঘর গোছানোও হয়ে গেল এবং মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে পিয়াও বাসনপত্রগুলো মেজে দিয়ে চলে যাচ্ছে। এরপরে আমি আমার নিজের কাজে লাগবো। এখন আমার কাজকর্মগুলো অনেকটা বদলে গেছে। আগে ঠিক এই রকম, মানে যখন দিল্লিতে থাকতাম তখন ঠিক এই রকম 7:30 থেকে 8টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলতাম। এখন যেমন আমার 8টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়, তবে তখন ছেলেকে আবার স্কুলে দিতে যাওয়া ছিল, তাই 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে আমি আবার নিজে রেডি হয়ে তারপরে স্কুলে বেরোতাম। তবে আমার স্কুলে যাওয়ার টাইমিংটা একটু অন্যরকম ছিল, মানে দুপুরবেলা আমাকে স্কুলে যেতে হতো আর ফিরতাম সেই বিকেলে। কখনো কখনো আমার বাবা গিয়ে থাকতো, যখন আমার হাজবেন্ড আউট অফ স্টেশন থাকতো। তখন ছেলেকে তো স্কুল থেকে আনতে হবে, তাই বাবা স্কুল থেকে নিয়ে আসতো। আবার হাজবেন্ড যদি দিল্লিতেই থাকতো তখন হাজবেন্ড ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়িতে এসে খাইয়ে দাইয়ে আবার ছেলেকে নিয়ে অফিসে চলে যেত। ছেলে এক এক সময় কনফারেন্স রুমের টেবিলে শুয়েই ঘুমিয়ে পড়তো। ভারী অদ্ভুত দিন কেটেছে। আজকাল সেই দিনগুলো মনে পড়ে। কত কঠিন সময় পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। এক এক সময় ছেলে একাই বাড়িতে থাকতো, মানে আমি যদি না থাকতাম সব সময় তো আর বাবার পক্ষেও যাওয়া সম্ভব হতো না। হাজবেন্ডকেও আউট অফ স্টেশন যেতেই হতো অফিসের কাজে। ছেলেকে আমি স্কুল থেকে এনে বাড়িতে রেখে চলে যেতাম স্কুলে। হোমওয়ার্ক দিয়ে যেতাম, সে তার নিজের মতন হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়তো। এক এক সময় আবার আমার সঙ্গে আমার স্কুলে চলে যেত, কারণ অন্য স্কুলের বাচ্চাদের দেখতে সে ভারী পছন্দ করত। আমি অবশ্য আমার স্কুলের বাচ্চাদের গল্প বাড়িতে এসে যেহেতু বলতাম, সে তাদের দেখতে চাইতো। তাই এক এক সময় বায়না করতো, মা আজকে আমি তোমার সাথে তোমার স্কুলে যাব। নিয়ে যেতাম, কিন্তু বড্ড কষ্ট হতো। উঠতো সেই ভোরবেলা, ছোট্ট মানুষ, পড়তো ক্লাস 2-এ। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে নিজে স্কুলে যেত, স্কুল থেকে এসে তারপর আমার সাথে চলে যেত। মানে স্কুল থেকে বাড়িতে ফিরতো না, স্কুল থেকে ডিরেক্ট আমি আমার স্কুলে নিয়ে চলে যেতাম। সেই 7টা 7:30টায় আমি যখন ফিরতাম তখন সে আমার সাথে ফিরতো। ফিরে এসে সেদিন আর ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু পরের দিনে যেহেতু পড়া থাকতো তাই হোমওয়ার্ক করে তারপর সে ঘুমোতো। আবার ওখানে স্কুলে বসে আমি এক এক সময় ওকে হোমওয়ার্কটা করিয়ে নিতাম। এইভাবে অনেক দিন কেটেছে। তবে যখন বম্বেতে গেছি তখন বলতো, মা তুমি আর চাকরি করো না, আমার বড় কষ্ট হয়, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। সেই সময় আমি চাকরি ছেড়ে দিলাম, আবার একদম সাধারণ গৃহবধূ হয়ে ঘরের কাজকর্মতে লিপ্ত হয়ে গেলাম। কখন যে স্কুল টিচার থেকে সাধারণ গৃহবধূ হলাম
নিজেও বুঝতে পারিনি। আবার সাধারণ গৃহবধূ থেকে কখন যে আবার ইউটিউবার হয়ে গেলাম সেটাও নিজে বুঝতে পারিনি। ইউটিউবারও হয়েছে কিন্তু আমার ছেলের জন্যই। ছেলে না বললে কখনোই আমি ইউটিউব চ্যানেল খুলতাম না। তার জন্যই ইউটিউব চ্যানেল খোলা। সেই আমাকে অনেক অনেক সাহায্য করেছে। এডিটিং করা, ভিডিও কিভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দেওয়া, এখনো পর্যন্ত সে আমাকে অনেক সাহায্য করে। যাকে বক বক অনেক হলো, এবারে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। Me and Jess play pretend. Time পিয়ারও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। চা বসিয়ে দিলাম আমার আর পিয়ার। আর এদিকে আমাদের তিনজনের জন্য ব্রেড টোস্ট করে নিচ্ছি। সকাল থেকে আজকে আর চা খাওয়ার সময় হয়নি, তাই ভাবলাম একবারে পিয়া আসুক, দুজনে চা একসাথেই খাবো। বেশিরভাগ দিন আমরা দুজন একসাথে বসেই চা খাই, তবে আমি যেহেতু অনেক সকালে উঠি, ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করে নিয়ে একবার একটু 1 কাপ চা খেয়ে নিই, তারপরে দ্বিতীয়বার পিয়া যখন আসে তখন আবার 1 কাপ করে চা খাই। always known to me. ব্রেড বক্সটা কিনে বেশ সুবিধা হয়েছে। বক্সের মধ্যে ব্রেডগুলো কিন্তু অনেক দিন বেশ ভালো থাকছে। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়েছিলাম ওয়ার্কিং লেডি, সেখান থেকে হয়ে গেছিলাম আবার সাধারণ গৃহবধূ, তারপর আবার হয়েছি এখন ইউটিউবার। এক এক রকম সময়ে এক এক রকম অভিজ্ঞতা। সেই সময় আমাকে এত মানুষ কিন্তু চিনতো না যখন আমি দিল্লি স্কুলে চাকরি করতাম। সীমিত কয়েকজন মানুষ আমাকে চিনতো। আমার ছেলে স্কুলের মানুষজন, আমার ছেলে স্কুলের টিচাররা, আমার নিজের স্কুলের টিচাররা, নিজের স্কুলের ছাত্ররা। আজও আমার নিজের স্কুলের ছাত্রদের সাথে মাঝে মধ্যে কথা হয়, আর তারপর যখন তারা রেসিপি দেখে ভারী ভালো লাগে। এখন আবার হয়েছি রান্নার শিক্ষিকা। বাইরে যখন বেরোই, অনেকে যখন বলে যে তোমার রান্না দেখতে ভারী ভালো লাগে এবং তোমার করা রান্না শিখে আমরাও বাড়িতে করি, আমাদেরও ভালো লাগে, ছেলেকে বানিয়ে দিই বা মেয়েকে বানিয়ে দিই বা হাজবেন্ডকে বানিয়ে দিই, একদম পারফেক্ট হয়, এরকম খেতে লাগে ওরকম খেতে লাগে, এত সুন্দর লাগে, সকলের প্রশংসা করে, সেটা শুনতে আমার তো আরও ভালো লাগে। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট করছি, ব্রেড টোস্ট। তবে ছেলের ব্রেড টোস্টে আবার একটু চিজ দিয়ে দেবো, কারণ চিজ খেতে সে ভারী পছন্দ করে। আর আমি এই যে ব্রেড অমলেটটা বানাবো তার জন্য যে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে নিই। ডিমের মধ্যে কিন্তু লবণ দিই না। ডিমের মধ্যে লবণ দিয়ে যদি ফেটানো হয় তাহলে দেখবেন লবণটা ঠিক মতন মেশে না। তবে পেঁয়াজের মধ্যে যদি লবণ আর গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যায়। আলাদা করে ডিমের মধ্যে লবণ একেবারে দিতে হয় না। অন্যদিকে চাটাও হয়ে গেছে। আমার আর পিয়ার দুজনের 2 কাপ চা ছেঁকে নিচ্ছি। পিয়ার চায়ে অবশ্য চিনি দিতে হবে, আমার চা চিনি ছাড়া। 4-5 বছর হলো চিনিটাকে জীবন থেকে ত্যাগ দিয়েছি। চিনি যে খুব একটা খাওয়া ভালো তা তো একেবারেই নয়, বিশেষ করে বয়সটা তো আর অল্প নয়, বয়সটা দিনে দিনে বাড়ছে, তাই চিনিটাও জীবন থেকে ত্যাগ দেওয়াটা বাধ্যতামূলক হয়ে পড়েছে। Up those gray steel wooden stairs. Me and Jess play pretend. Time traveling company around. পিয়ার আর আমার অমলেট হয়ে গেল, বড় করে করে নিলাম। অর্ধেকটা পিয়াকে দিয়ে দেবো, অর্ধেকটা আমার জন্য রেখে দেব। আমি খুব একটা অমলেট অবশ্য সকালবেলা খাই না, তবে আজকে একটা ব্রেড দিয়ে একটা অমলেট খেয়ে নেব। এক এক দিন এক এক রকম খাই, কি আর করা যাবে, সব সময় বা সব দিন একরকম যায় না। ছেলেকে ব্রেড অমলেট করে দিচ্ছি, মানে অমলেটটার ওপরে সেঁকা ব্রেড দুটোকে দিয়ে দিলাম, আর ব্রেড দুটোর ওপরে একটা একটা করে চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। তারপরে অমলেটটাকে ফোল্ড করে দিয়ে 2 পিঠ ভালো করে সেঁকে নিলেই চিজি ব্রেড অমলেট কিন্তু তৈরি। একদম শর্টকাট রেসিপি।
সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এই সমস্ত কিছু করছি, আবার কি 7:30 8টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তারপরে রান্নাঘর গুছিয়ে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত অন্যদিকের কাজকর্মগুলো সেরে আমি নিজে একটু বিশ্রাম নিতে পারবো, কারণ নিজের বিশ্রাম নেওয়াটাও তো প্রয়োজন নাকি। যাকে আজকে আপনাদের সাথে বেশ সুন্দর দুটো রেসিপি শেয়ার করলাম, আর অনেক অনেক গল্প বললাম, অনেক অনেক কথা বললাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমিও এবার ব্রেকফাস্ট করি। আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।